বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস আমরা এসএসসি 2025 সালের বরিশাল বোর্ডের পদার্থবিজ্ঞানের সৃজনশীল প্রশ্নগুলোর সমাধান নিয়ে আলোচনা করব। সকলের প্রতি রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য এবং ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দেওয়ার জন্য। দেখো, আমরা 1 নম্বরে চলে আসলাম। 1 নম্বরটা দেওয়া হচ্ছে প্রথম অধ্যায় থেকে। ভার্নের স্কেলের সাহায্যে ঘনাকৃতির একটি বস্তু দৈর্ঘ্য পরিমাপ করে প্রধান স্কেলের পাঠ 7 সেন্টিমিটার এবং প্রকৃত পাঠ পাওয়া গেল 7.05 সেন্টিমিটার। ভার্নের ধ্রুবকের মান দেওয়া আছে এবং দৈর্ঘ্য পরিমাপের আপেক্ষিক ত্রুটি দেওয়া আছে 4%। ক নম্বর প্রশ্ন হচ্ছে, পিচ কাকে বলে? দেখো, পিচ স্ক্রুগজের টুপি একবার সম্পূর্ণ ঘোরালে রৈখিক স্কেল বরাবর যে পরিমাণ সরণ ঘটে তাকে স্ক্রুগজের পিচ বলে। খ নম্বর প্রশ্ন দেখো, ভার্নের ধ্রুবকের মান নির্দিষ্ট নয় কেন? কারণ কি ভার্নের ধ্রুবকের মান নির্দিষ্ট নয়? কারণ এটি নির্ভর করে প্রধান স্কেলের প্রতিটি ভাগের দৈর্ঘ্যের উপরে, ভার্নের স্কেলে কতটি ভাগ রয়েছে সেটার উপরে, কতটি প্রধান স্কেল ভাগের সমান সেই ভার্নের স্কেল, এগুলোর উপর নির্ভর করে। এখন বিভিন্ন যন্ত্রে এই অনুপাত বিভিন্ন হয়ে থাকে, তাই ভার্নের স্কেলের যে ভার্নের ধ্রুবক সেটার মানও ভিন্ন হয়ে থাকে। এরপরে দেখো, গ নম্বর প্রশ্ন, ভার্নিয়ার সমপতন কাকে বলা হয়? সমপাতন। তো ভার্নিয়ার সমপতন খেয়াল করো। ভার্নিয়ার সমপতন বের করার জন্য দেখো, এটা হচ্ছে প্রধান স্কেলের পার্ট 7 আর এটা হচ্ছে প্রকৃত স্কেলের পার্ট। এই মানগুলো এখানে আমরা বসিয়ে দিলাম। প্রধান স্কেলের পার্ট এম ধরলাম, ভার্নের ধ্রুবক তো দেওয়াই আছে 0.42 মিলিমিটার। আচ্ছা, তো এখানে যেহেতু মিলিমিটারে দেওয়া আছে, এজন্য প্রধান স্কেলের পার্ট সেন্টিমিটার থেকে আমরা 10 গুণ করে মিলিমিটারে কনভার্ট করে দিলাম। আর এই যে সেন্টিমিটারটা, এটাকেও 10 দিয়ে গুণ করে আমরা এখান থেকে মিলিমিটারটা কনভার্ট করলাম। এখন ভার্নিয়ার যে সমপতনের সূত্র x = L-m/VC। ওকে, তো এখানে মানগুলো আমরা বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে দেখো কত হলো 25। এটা হচ্ছে ভার্নিয়ার সমপাতন। ঠিক আছে, সমপতন, ভার্নিয়ার সমপতন। এরপরে ঘনকটির আয়তন পরিমাপে কত শতাংশ ত্রুটি পরিলক্ষিত হবে গাণিতিকভাবে বিশ্লেষণ করতে হবে। এখন দেখো, এখানে এই যে উদ্দীপকে যে ঘনকটির কথা বলা আছে তার দৈর্ঘ্য কত দেওয়া আছে? এই যে প্রকৃত দৈর্ঘ্য 7.05 সেন্টিমিটার। তাহলে পরিমাপকৃত আয়তন কত হবে? এখানে আমাদের বলছে না যে ঘনকের আয়তন পরিমাপের আপেক্ষিক ত্রুটি বের করতে হবে, এর জন্য আমরা পরিমাপকৃত আয়তন বের করলাম কত? a কিউব। এর মান এখানে বসিয়ে কিউব করলাম 350.7 সেন্টিমিটার কিউব হলো। দৈর্ঘ্য পরিমাপে আপেক্ষিক ত্রুটি কত? 4%। তাহলে আমাদের প্রথমে সবচেয়ে কম আয়তন এবং সবচেয়ে বেশি আয়তন বের করতে হবে। তো কম আয়তন মানে কি? a থেকে এর মান বিয়োগ করতে হবে, এটাকে আবার কিউব করতে হবে। তো এখানে 4%, এর মান তো 7.05। আচ্ছা, এই 4% মানে হচ্ছে 4/100। ঠিক আছে, তো আমরা যদি এত কিছু হিসাব না করতে চাই, দেখো জাস্ট এরকম দিয়ে দেবো, এই যে 7.05 মাইনাস 7.05 গুণ হচ্ছে কত? 4%, মানে 4/100। 4/100 এখানে এটাকে কিউব করে দিলাম, টু দি পাওয়ার কত, সরি এখানে ব্র্যাকেটটা দেওয়া হয়নি, ব্র্যাকেট দিয়ে তারপর এটাকে কিউব করে দিলাম। মানটা কত আসলে? 310.01। দেখছো, 310.01। তো 10 যা হচ্ছে এটা দিয়ে দিলাম আর কি, 01/1 যেটা আসছে আর কি তোমরা দিবা। সবচেয়ে বেশি আয়তনের ক্ষেত্রে সব সেম থাকবে, এখানে মাইনাসের জায়গায় প্লাস হবে। এই যেটা হলো চূড়ান্ত ত্রুটি কত হবে? এই যে এখানে দেখো, এই যে মানটা থেকে, মানে প্রকৃত যে মানটা সেখান থেকে সবচেয়ে ছোট মানটা বিয়োগ করে দিলাম, তাহলে এই মানটা আসে। আবার সবচেয়ে বড় মানটা থেকে প্রকৃত মানটা বিয়োগ করে দিলাম, মানে পরিমাপকৃত যেটা। ঠিক আছে, এটা কত আসে? এত আসে। এরপরে দেখো, দুটি মান করে সমান না, সমান না হলে যেটা বড় সেটা নিতে হবে, যে বড়টা নিলাম। এখন আপেক্ষিক ত্রুটি হচ্ছে এই যে মানটা আমরা নিলাম, ওই মানটাকে ওই মানে পরিমাপকৃত যে আয়তন সেটা দিয়ে ভাগ করলাম, ভাগ করলে এত হলো, ওটাকে আবার 100 দিয়ে গুণ করলাম, 12.35% হয়ে গেল। এভাবে এই অঙ্কটা আমরা করে ফেলতে পারি। এরপরে দেখো 2 নম্বর প্রশ্ন, পি কিউ দুটি নৌকা, এখানে এর বেগ এবং ত্বরণ দেওয়া আছে, এরা প্রতিযোগিতা করলো এবং একই সময়ে নদীর অপর তীরে পৌঁছালো। এখন দেখো, ক নম্বর প্রশ্ন হচ্ছে, ত্বরণ কাকে বলা হয়? ত্বরণের সংজ্ঞা হচ্ছে, ত্বরণ হলো সময়ের সাথে সাথে কোনো বস্তুর বেগের পরিবর্তনের হার। তারপর খ নম্বর, মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর নির্দিষ্ট সময়ে অতিক্রান্ত দূরত্ব সময়ে প্রাপ্ত বর্গের ব্যস্তানুপাতিক। কথাটা আমাদের ব্যাখ্যা করতে হবে। তো আমরা যে মুক্তভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে যে সূত্রটা জানি, v² = u² + 2gh, এখানে ইউ এর মান 0। ইউ যদি 0 হয় তাহলে
ভি স্কয়ার সমান কত হচ্ছে, ইউ স্কয়ার তো শূন্য হয়ে গেল, তাহলে 2gh হচ্ছে। এখন দেখো এই যে 2g, জি তো ধ্রুবক, তার মানে আমরা বলতে পারি ভি স্কয়ার সমানুপাতিক h। দেখো যদি কোনো ধ্রুবক সংখ্যা থাকে তার আগে যদি সমান থাকে, ওই সমান চিহ্নের পরিবর্তে আমরা সমানুপাতিক চিহ্ন ইউজ করতে পারি। সমানুপাতিক চিহ্ন ইউজ করলাম, তাহলে ভি স্কয়ার সমানুপাতিক h হয়ে গেল। ওকে, তার জন্য বলতে পারি যে মুক্তভাবে পরন্ত কোনো বস্তু নির্দিষ্ট সময়ের অতিক্রান্ত দূরত্ব ওই সময়ে প্রাপ্ত বেগের বর্গের সমানুপাতিক। এরপরে দেখো 3 নম্বর গ নম্বর আর কি, যাত্রা শুরু 4 সেকেন্ড পর নৌকা দুটির মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। এখন পি নৌকার যে প্রাথমিক বা আদি বেগ দেওয়া আছে, কিউ নৌকার প্রাথমিক বেগ বা আদি বেগ দেওয়া আছে, পি নৌকার ত্বরণ দেওয়া আছে, কিউ নৌকারও ত্বরণ দেওয়া আছে, এবং সময় দেওয়া আছে 4 সেকেন্ড। ওকে, এখন প্রতিটি নৌকার অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে হবে। আমরা জানি সূত্রটা যেটা জানি, এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার। এখন পি নৌকার ক্ষেত্রে দূরত্ব কত হবে, তো পি নৌকার ক্ষেত্রে এসপি সমান ইউপিটি মানে আদি বেগ মানে হাফ এম ভি স্কয়ার, যেটা এগুলো সবগুলো মান বসিয়ে দিলাম, কত হলো দেখো 64 মিটার। আর কিউ ক্ষেত্রে কত হবে, কিউ নৌকার ক্ষেত্রে একই রকম মানটা বসিয়ে দিলাম, এখানে হতো কত 68 মিটার হয়ে গেল। এখন 4 সেকেন্ড পরে নৌকা দুটির মধ্যবর্তী দূরত্ব কত হবে, এই যে দুটা বিয়োগ করে দেবো, তাহলে কত হলো 4 মিটার হয়ে গেল। এটা হচ্ছে দুইটার মধ্যবর্তী দূরত্ব। এরপরে পরের প্রশ্নটা আছে পি এবং কিউ নৌকা দুটির অপর তীরে একই সময়ে পৌঁছালে নদীর প্রস্থ কত হবে, এটা দেখতে হবে। এখন দেখো পি যে নৌকাটা তার আদি বেগ এবং ত্বরণ লিখলাম, কিউ বস্তুটার আদি বেগ এবং ত্বরণ লিখলাম। নৌকা দুটি একই সময়ে নদীর অপর তীরে পৌঁছায়, ধরা যাক নদীর প্রস্থ হচ্ছে ডি আর সময় হচ্ছে কত টি সেকেন্ড। এখন নৌকাগুলো একই সময় অপর তীরে পৌঁছায়, তাই আমরা দেখো যে পি নৌকা তার সরণ সমান কিউ নৌকার সরণ। তো সরণের সূত্র কি, এই যে ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার, একইভাবে এখানে ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার। কিন্তু সময় তো শূন্য হবে না, তাই না? দুই পাশ থেকে সময়টা বিয়োগ কমন নিয়ে বিয়োগ করে দিলাম, একটা এখানে একটা টি আছে এখানে একটা টি আছে, কমন নিলাম, এখান থেকে একটা টি কমন যায়, ওই কমন নেওয়া যে টিটা ওটা বাদ দিয়ে দিলাম, তাহলে এখানে কত থাকে ইউপি, এই যে ইউপি লিখলাম, এখানে হাফ এটি থাকে আর কি, আর এখানে হাফ এটি থাকে। দুই জায়গা থেকে এই যে টার্মটা এটাকে ডান পাশে আছে বাম পাশে নিয়ে আসলাম, তাহলে মাইনাস হয়ে গেল, এই যে এপি থেকে এটাকে বিয়োগ করলাম, পি কমন নিলাম, আর এই পাশে ইউ কিউ আছে আর এই পাশে ইউপি আছে, এটা এই পাশে নিয়ে আসলাম, মাইনাস হয়ে গেল। ওকে, এখন এটা এর নিচের যে দুইটা এটা কোথায় যাবে, উপরে চলে যাবে, আর এই যে ভাগ বিয়োগ ফলটা এটা নিচে চলে যাবে, যেহেতু গুণ আছে তাই ভাগ হয়ে গেল। এখন সবকিছুর মান বসিয়ে দিলাম, এই যে ইউপি এটার মান সবকিছুর মান বসিয়ে দিলাম, মানটা হলো টির মান কত হলো 3 সেকেন্ড, তার মানে টির মান পেয়ে গেলাম। এখন ডি সমান কত হবে, ডি সমান যেমন যে কোনো একটা মান আমরা বসাইতে পারি, এই পি নৌকার ক্ষেত্রে এই সূত্রটাই এই জায়গা টির মান বসিয়ে দেবো, বসালাম, কত হলো 42 মিটার হয়ে গেল। ওকে, তো দেখো এখানে একটা জিনিস আমরা দেখলাম, নদী পার হতে সময় লাগবে কত 3 সেকেন্ড, 3 সেকেন্ড না, এখানে গ নাম্বার প্রশ্ন করা হয়েছিল যে 60 সেকেন্ডে পর নৌকা দুটির মধ্যবর্তী দূরত্ব। আসলে এইভাবে বের করা হয়েছে, আসলে কি যাইতে পারবে 4 সেকেন্ড পর, তো এখানে নৌকা এদিকে যাইতে পারবে না, এদিকে আসতে পারবে না, তাই না? যাক, প্রশ্ন যাই দেওয়া থাকুক না কেন, এটা নিয়ে তোমার ভাবার দরকার নেই, প্রশ্নে যাই থাকুক কোন সমস্যা নেই। 3 নম্বর প্রশ্নে চলে যায়। এর ক নম্বর প্রশ্ন, বল কাকে বলে? দেখো বল হলো যা স্থির বস্তুকে গতিশীল করে বা করতে চায়, অথবা যা গতিশীল বস্তুর গতির পরিবর্তন করে বা করতে চায়, তাকে বল বলা হয়। অনেক সময় কি এখানে করে বা করতে চায় মানে কি, একটা স্থির বস্তু রয়েছে, মনে করো একটা গাড়ি আছে, ট্রাক বা হচ্ছে বাস, তুমি কি পিছন দিকে ঠেলা মেরে এটাকে গতিশীল করতে পারবা না, কিন্তু উপযুক্ত বল প্রয়োগ করলে এটা গতিশীল হবে, তাই বলতেছে যে করে বা করতে চায়, ঠিক আছে? অথবা গতিশীল একটা বস্তু গতি মনে করো যে এখানে একটা চলন্ত বাস আছে, তুমি পেছনের দিকে টান মেরে এটাকে থামিয়ে দিতে পারবা না, কিন্তু উপযুক্ত বল প্রয়োগ করলে থামতেও পারে। তো এটাই বলতেছে যে করে, অথবা কখনো কখনো থেমে যেতে পারে, আবার নাও যেতে পারে। এটা দুটি বস্তুর মধ্যে সম বল প্রয়োগ করা হলেও কাজ সমান নাও হতে পারে। দেখো দুটি বস্তুর উপরে একই পরিমাণ বল প্রয়োগ করা হলেও কাজ সমান নাও হতে পারে, কারণ কাজের পরিমাণ শুধুমাত্র প্রযুক্ত বলের উপর নির্ভর করে না। দেখো কাজ ডব্লিউ সমান কত, ডব্লিউ সমান হচ্ছে এফ এস, আবার ডব্লিউ সমান এটাও আছে এম জি এইচ, আবার দেখো ডব্লিউ সমান কত এফ এস কস থিটাও আছে। এখন এই বিষয়গুলোর উপর দেখতে হবে, তাই না? বলের কারণে বস্তুর সরণের উপরও নির্ভর করে, মানে
বলের কারণে বস্তুর যে সরণ হয় তার উপরে, যদি দুটি বস্তুর উপরে একই রকম বল প্রয়োগ করা হয় কিন্তু তাদের সরণ ভিন্ন হয়, তাহলে কাজের পরিমাণও ভিন্ন হবে। আরো এই যে এই সমস্ত দেখো, এই যে কোনো বস্তুর কত ডিগ্রি কোণ করে এটাকে বল প্রয়োগ করা হচ্ছে তার উপর নির্ভর করে। তার এত কিছু দরকার নেই বলার, এটা যতটুকু আমি বললাম লিখলাম ততটুকু তোমরা বলবো পরীক্ষা আসলে। এরপর দেখো গ নম্বর প্রশ্ন, এখানে 8 সেকেন্ড পর বস্তুর বেগ নির্ণয় করতে হবে। 8 সেকেন্ড পরে বস্তুটার বেগ কত হবে। এখন এখানে যে উদ্দীপকটা আমি তাহলে পড়ি, 12 কেজি ভরে একটা স্থির বস্তুর 32 মিটার দূরে অবস্থিত একটি গর্তে ফেলানোর উদ্দেশ্যে এক ব্যক্তি 50 নিউটন বল প্রয়োগ করে 8 সেকেন্ড যাবত বল প্রয়োগ করলো। ঘর্ষণ, এখানে যে পথের যে ঘর্ষণ বল আছে 2 নিউটন, তাহলে 8 সেকেন্ড পরে বেগ কত হবে। বেগ এখানে তো দেওয়া আছে, দেখো মোট বল দেওয়া, মোট বল কত হবে। দেখো মোট বল হচ্ছে ওই লোকটা বল প্রয়োগ করেছিল 50 নিউটন, কিন্তু ঘর্ষণ বলটা বলে প্রকৃত বলের মানে প্রযুক্ত বলের বিপরীত দিকে কাজ করে, এই দুইটা থেকে বিয়োগ করে দিতে হবে, তাহলে মোট বল পাওয়া যাবে অথবা প্রকৃত বল। এখন এখানে ত্বরণ দেওয়া আছে, দেখো ত্বরণ কত হবে আর কি। বস্তুটা ভর দেওয়া আছে, দেখো এই যে ভর, আমরা একটা সূত্র জানি এফ সমান কত এম এ, এখান থেকে এ সমান কি লেখা যায় এফ বাই এ লেখা, এফ বাই এম লেখা যায় এম। তো এফ এর মান কত, এখানে 48 হলো, আর এম এর মান তো 12, এই যে সেটাই এখানে লেখা হয়েছে, বুঝছো, সংক্ষেপে ভাগ করলো 4 হলো। এখন আমরা সূত্র জানি ভি সমান ইউ প্লাস এটি, এখানে ভি এর মান 0, এর মান আর টির মান গুণ করে দিলাম, 4 8 কত হয় 32 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে গ নাম্বার হলো। ঘ নাম্বারে চলে যায়, ঘ নাম্বার হচ্ছে ওই ব্যক্তির উদ্দেশ্য সফল হবে কিনা গাণিতিক ভাবে দেখাও। এখন এই যে ব্যক্তির যে বস্তুর যে ভর কত 12 কেজি, তাই না, আর প্রয়োগ করেছিল বল কত সময় ধরে 8 সেকেন্ড ধরে, প্রয়োগকৃত বল ছিল 10 নিউটন, আর ঘর্ষণ বল ছিল এখানে 2 নিউটন, আর গর্তের দূরত্ব ছিল 32 মিটার, আদিবেগ কত ছিল ইউ। এখন 8 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত হবে, সূত্র কি ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। দেখো ইউ এর মান হাফ, এর মানটা কোথায় পেলাম গ হতে, এই মানটা কিন্তু গ হতে, ঠিক আছে গ হতে, এই যে এখানে লিখে দেব, এখানেও লিখতে পারো এর সমান তো গ হতে পাই। ওকে, তাহলে এখন কত হলো এত মিটার, এখানে এর সমান তো যেভাবে বের করেছি সেটাও এখানে দেখানো, এটা নাও দেখাইতে পারো, গ হতেও লিখতে পারো। এরপরে 8 সেকেন্ড পরে বস্তুর বেগ কত হয়েছিল, ভি সমান ইউ প্লাস এটি, তো এখানে 32 মিটার পার সেকেন্ড। তো বল সরিয়ে নেওয়ার পর মন্দন কত হয়েছিল, দেখো মন্দন হবে কত, মন্দন হবে এই যে মাইনাস এফ কে বাই এম, তো -2 বাই 12, তাই এখানে কত 1/6। এই যে এখন মন্দনের সীমা অতিক্রান্ত দূরত্ব কত হবে, দূরত্ব কত হবে দেখি, দূরত্ব হচ্ছে, দেখো দূরত্বের সূত্র আমরা একটা জানি, ভি স্কয়ার সমান কত ইউ স্কয়ার প্লাস 2 এ এস। এখন দেখো সে একদম যখন থেমে যাবে সেখান তো শেষ বেগ 0, তাই এখানে শেষ বেগ 0 ধরা হয়েছে, আর ইউ এর মান কত এই যে 12, এই দেখো এই যে 12 কত, হ্যাঁ 32, সরি 32 দিলাম, 32 স্কয়ার ইনটু 2 ইনটু এ, এর মান তো এই মানটা এখানে বসানো হলো। আর S2 এর মান আমরা বের করব, তো S2 সমান কি লিখতে পারি, এখানে যে মাইনাস আছে না, এটাকে আমরা ডান পাশে নিয়ে বা ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসলাম, তাহলে মাইনাসটা প্লাস হয়ে গেল, আর এই যে 32টাকে এখানে লিখলাম, আর এর সাথে তো এটা গুণ ছিল, তাই না, গুণ ছিল, গুণ থাকলে এটা কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে, তাই এটা ভাগ হয়ে গেল। এবার কত হলো, এই যে এত হলো। এখন মোট দূরত্ব কত হবে, প্রথমে তো S1 যোগ S2 আমরা দিয়ে দেবো, এই মোট দূরত্ব হলো 3200 মিটার, তার মানে বস্তুর দূরত্ব দেখো এখানে কত ছিল, ওই যে 3200 মিটার ছিল, তার মানে উদ্দেশ্য সফল হবে, ঠিক আছে। এরপর 4 নাম্বার প্রশ্ন, দেখো 4 নাম্বার প্রশ্ন এই যেটা, এখানে ক নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে কি বলা হচ্ছে যে শক্তি কাকে বলা হয়। দেখো শক্তি বা এনার্জি হলো কাজ করার সামর্থ্য, কোন বস্তু বা সিস্টেমের কাজ করার ক্ষমতা, তাকেই বলা হয় কি, যে ক্ষমতা তাকে বলা হয় শক্তি, অথবা আমরা সামর্থ্য বলতে পারি, সেটাকে শক্তি বলা হয়। গরমের দিনে উত্তপ্ত রাস্তা দূর থেকে কালচে ভেজা দেখা যায় কেন, গরমের দিনে রাস্তার নিচের বায়ু গরম এবং হালকা হয়, আর উপরের বায়ু ঠান্ডা এবং ঘন হয়, ফলে আলো নিচের দিকে বেঁকে যায় এবং পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে। রাস্তার উপরে আকাশ এবং গাছের উল্টো ছায়া দেখা যায়, যা দূর থেকে কালচে মানে ভেজা ভেজা মনে হয়, এটাকে আমরা মরিচিকা বলতে পারি। কি বলতে পারি, মরিচিকা। মরুভূমিতে এই ধরনের মরিচিকা বেশি দেখা যায়। প্রথম ইঞ্জিনের প্রকৃত শক্তি নির্ণয় করতে হবে। দেখো এখানে দুইটা ইঞ্জিনের কথা বলা আছে, একটা আছে 4 কিলোওয়াট ক্ষমতার একটা ইঞ্জিন, 1000 কেজি পানি 1800 মিটার মানে 18 মিটার উচ্চতে 1 মিনিটে উঠাতে পারে। অপর একটা ইঞ্জিন 15 মিটার উচ্চতায় 1200 কেজি পানি উক্ত সময়ে তুলতে পারে এবং ইঞ্জিনটি প্রতি সেকেন্ডে এত কাজ করতে পারে। এখন
এটা আছে উদ্দীপক। ঠিক আছে, এখন দেখি এখানে কি যে প্রশ্ন করা আছে, দেখো ভর দেওয়া আছে, বিকর্ষস্থ ত্বরণ দেওয়া আছে, আর উচ্চতা দেওয়া আছে। প্রকৃত শক্তি কত হবে? শক্তি সমান কি জানি আমরা, এই সমান হচ্ছে এম জি এইচ, এই সূত্রটা জানি। তো এম এর মান এখানে বসিয়ে দিলাম, জির মান এখানে বসিয়ে দিলাম, এইচ এর মান এখানে বসিয়ে হিসাব করলাম, এত জুল হয়। এরপরে ঘ নম্বর প্রশ্ন, ব্যবহারের দিক থেকে কোন ইঞ্জিনটি বেশি সুবিধাজনক গাণিতিকভাবে যুক্তি সহ ব্যাখ্যা করতে হবে। তো এখন প্রথম ইঞ্জিনের ক্ষেত্রে ভর দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, সময় দেওয়া আছে, আর সর্বরক্ষিত শক্তি যেটা দেওয়া আছে 4 কিলোওয়াট। কিলোওয়াট মানে 1000 দ্বারা গুণ করলাম, তাহলে ওয়াটে চলে গেল 4000। তাহলে এখানে প্রকৃত কাজ কত হবে? কাজ সমান কত? mgh। তো এম এর মান, জির মান, এস এর মান হিসাব করলাম, এত হলো। এখন কর্মদক্ষতা কত হবে? এফিসিয়েন্সি হবে এই যে যতটুকু কাজ এখান থেকে পাচ্ছে এটা দিয়ে এটাকে ভাগ করতে হবে কত দ্বারা? এই যে এই সময়টা দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, এবং এটা তো ক্ষমতাকে সময় দিয়ে ভাগ করলে, সময় আছে তো গুণ করলে আর কি আমরা কাজ পেয়ে যাব। আর যেহেতু এটা কর্মদক্ষতাকে 100% হিসাব করা হয়, তাই 100 দিয়ে গুণ করলাম, 73% আসলো। এরপরে দ্বিতীয় ইঞ্জিনেরটা একই রকম আমরা দেখবো, সবকিছু দেওয়া আছে এগুলা। তারপরে আমরা এখানে কর্মদক্ষতা হিসাব করবো। এই যে এখানে কত হলো? 65.3%। এখন দেখো দুইটার মধ্যে কোনটা বেশি উপযোগী হবে? এটার বেশি কর্মদক্ষতা বেশি, তার মানে কি এটা বেশি পরিমাণ কাজ করতে পারবে, তাহলে প্রথমটা বেশি উপযোগী। এখানে বলছে না যে ব্যবহারের দিক থেকে কোন ইঞ্জিনটি বেশি সুবিধাজনক, কারণ প্রথম ইঞ্জিনটাই বেশি সুবিধাজনক। এরপরে 5 নম্বর প্রশ্ন, দেখো নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী প্রশ্নের উত্তর দিতে হবে, নিচের প্রশ্ন উত্তর দিতে হবে। তো এখানে প্রথম প্রশ্ন ক নম্বর, ঘনত্ব কাকে বলা? দেখো ঘনত্ব কোন বস্তুর একক আয়তনের ভরকে তার উপাদানের ঘনত্ব বলা হয়। আচ্ছা, খ নম্বর, বস্তুর বিকৃতি তার গুণাঙ্কের উপর নির্ভর করে কেন? বিকৃতি মানে কি? মানে বিকৃতি মানে হচ্ছে একক দৈর্ঘ্যের যে পরিবর্তন হয়, তাই না? মানে বিকৃতি বলতে আকারের পরিবর্তন, বল প্রয়োগ করে আকারের পরিবর্তন, এটাকে বোঝাচ্ছে। বাহ্যিক বল প্রয়োগে বস্তুর আকার এবং আয়তন বদলালে তা বিকৃতি হয়। এই বিকৃতি নির্ভর করে গুণাঙ্কের উপরে। গুণাঙ্ক বেশি হলে বিকৃতি বেশি কম হবে, গুণাঙ্ক কম হলে বিকৃতি বেশি হয়। ইস্পাতের গুণাঙ্ক বেশি, তাই কম বিকৃতি হবে। মানে গুণাঙ্ক হচ্ছে বল প্রয়োগে বাধা দেয়, ঠিক আছে, মানে এটা বিকৃতি হয় না আর কি। বা রাবারের গুণাঙ্ক কম, তাই সহজে বিকৃতি হয়ে যায়। আচ্ছা, এরপরে গ নাম্বার, দেখো বস্তুর উপরের পৃষ্ঠে কত চাপ অনুভূত হবে উপরের পৃষ্ঠে। দেখো এখানে যে এইচটা দেওয়া আছে, দেখো এইচটা কত, এখানে আমাদের বের করতে হবে বস্তুর উপরের পৃষ্ঠে কতটুকু চাপ অনুভব করবে। তো এখানে এইচটা কত উপরের পৃষ্ঠ থেকে? দেখো এই যে উপর থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে 10 সেন্টিমিটার, এই যে 10 সেন্টিমিটার। তো এসে 10 দিলাম, এটা 100 দ্বারা ভাগ করে দিলাম, তাহলে 0.1 হলো। পানির ঘনত্ব 1000, টা মুখস্থ, জির মান 9.8। আমরা জানি পি সমান আছে এইচ রো জি। পানির নিচের আছে এইচ রো জি, এইখানে এইচ এর মান, যে রোর মান, জির মান হিসাব করলাম, তখন 980 নিউটন পার মিটার স্কয়ার হয়ে গেল। এরপর ঘ নাম্বার, বস্তুর হারানো ওজন বস্তুর উপর ঊর্ধ্বমুখী বলের সমান হবে কিনা। এখন যে যা দেওয়া আছে এখানে, যেমন ব্যাসার্ধ এটা জানার দরকার নেই, ক্ষেত্রফল দেওয়া আছে। তা উচ্চতা আছে কত? দেখো উচ্চতা হচ্ছে 40 সেন্টিমিটার। মানে কোন জায়গা থেকে? একদম এই যে এই বস্তুটার উচ্চতা কত? এই যে 40 সেন্টিমিটার। এটাকে মিটারে কনভার্ট করলাম 100 দ্বারা ভাগ করে। তারপরে উপরের স্তরে গভীরতা 10, নিচের স্তরে গভীরতা আছে কত? 50। কিভাবে? দেখো এখান থেকে এইটুকু আছে 10, আর এখান থেকে এইটুকু হচ্ছে আরো 40। এই যে এইটা সমান, তার মানে নিচের এই পর্যন্ত কত? 50, আর উপরে তো 10, তো 50 সেন্টিমিটার দিয়ে দিলাম। ঠিক আছে, এখন ক্ষেত্রফল কত? দেখো ক্ষেত্রফল হচ্ছে 4, এই যে 4 সেন্টিমিটার স্কয়ার। একে যদি আমি 10⁻⁻4 দ্বারা গুণ করলাম, তাহলে মিটার স্কয়ারে চলে আসলো। ঘনত্ব মুখস্থ, জির মান তো মুখস্থ। আচ্ছা, সিলিন্ডারের আয়তন কত? আয়তন সমান ক্ষেত্রফলের সাথে এইচটা গুণ করলে আয়তন পাওয়া যায়। তো ক্ষেত্রফল এটা, আর উচ্চতা আছে এটা, গুণ করলাম, এটা হচ্ছে আয়তন পাওয়া গেল। অপসারিত পানির ওজন মানে হারানি ওজন কত হবে? ভি রো জি। ভির মান এই যে এই মানটা, এই যে ভি, রোর মান 1000, জির মান এটা, গুণ করলাম, এত হলো। উপরে পৃষ্ঠে নিম্নমুখী বল কত হবে? উপরে পৃষ্ঠে, এই যে উপরে পৃষ্ঠে এই জায়গায় বল কত হবে? বল হবে এইচ1 রো জি। এর মান বসিয়ে দিলাম, এইচ1 এর মান, রোর মান, জির মান, এই যে এত হলো। নিচেরটাও এই যে সূত্র, মান বসিয়ে দিলাম, এত হলো। এখন এই দুইটা থেকে, নিচেরটা থেকে উপরেরটা বিয়োগ করলে কত হলো? এত হলো। এখন অর্থাৎ বস্তুর হারানো ওজন লব্ধি ঊর্ধ্বমুখী বলের সমান। দেখো ঊর্ধ্বমুখী বল কত হয়েছিল? এই যে এই মানটা হয়েছিল না, মানে হারানো ওজন। এই হারানো ওজন দেখো এখানে উপর দিকে লব্ধি বলের সমান হয়ে গেছে, এটা সমান হবে। আর কি মিলছে সূত্রটা? এখানে
পালিত হলো আর কি। এটা যদি প্রশ্ন করতো তো এরকমই উত্তর দিতে হতো। পরে 6 নম্বর প্রশ্ন, এর ক নম্বর হচ্ছে দর্পণ কাকে বলে। দেখো, যে মসৃণ ও প্রতিফলন ক্ষম তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে দর্পণ বা আয়না বলে। যেমন সমতল আয়না, অবতল আয়না, উত্তল আয়না বা দর্পণ, এগুলো। তারপর খ নম্বর, রৌদ্রোজ্জ্বল দুপুরে রংধনু দেখা যায় না কেন? কারণ রংধনু দেখতে হলে সূর্যকে পেছনে রেখে আকাশের জলকণার দিকে তাকাতে হয়। দুপুরে সূর্য ঠিক মাঝখানে উপরে থাকায় আলো প্রায় উলম্ব ভাবে পড়ে এবং পর্যাপ্ত কোণে বৃষ্টির ফোঁটায় প্রতিসরণ এবং প্রতিফলন হয় না, ফলে রংধনু গঠিত হলেও তা আমাদের চোখে দেখা যায় না। ঠিক আছে। এরপরে 2 নম্বর প্রশ্ন, বাঁশের কাঠির দৈর্ঘ্যের বিম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। বাঁশের কাঠির বিম্বের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, ফোকাস দূরত্ব বের করে গাণিতিক ভাবে সমাধান করতে হবে। এখন দেখো, এই যে উদ্দীপকে দেখো একটা অবতল দর্পণে কি দেওয়া আছে, ব্যাস দেওয়া আছে। ব্যাস ভালো করে দেখো, ব্যাস কত, 60 সেন্টিমিটার ব্যাস দেওয়া আছে। দেখো ব্যাস মানে ডি সমান কত, 60 সেন্টিমিটার। তো ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ তাহলে এর অর্ধেক হবে, ডি বাই কত, 2, মানে 60 সেন্টিমিটার ভাগ 2 অর্থাৎ 30 সেন্টিমিটার। 30 সেন্টিমিটার। অতএব এফ কত হবে? এফ হবে তার চেয়ে অর্ধেক, 2 দিয়ে ভাগ করলাম, তার মানে কত, 15 সেন্টিমিটার হয়ে গেল। ঠিক আছে, এই যে 15 সেন্টিমিটার। এখন ইউ কত? ইউ এখানে ইউ হচ্ছে, এই দেখো, ইউ হচ্ছে 20 সেন্টিমিটার। ইউটা কত, 20 সেন্টিমিটার। এই যে 20 সেন্টিমিটার দিয়ে দিলাম। ওকে। এখন আমরা যে সূত্র জানি, 1/v সমান 1/f মাইনাস 1 কত, ইউ। ওকে, তো 1/v সমান তাহলে কত হবে, 1/f। f এর মান কত, এই 15 মাইনাস 1/20। আচ্ছা, এরপরে এখানে 1/v সমান, বিয়োগ করে দেখি এখানে মানটা কত আসে। দেখো এখানে 1 বাই হচ্ছে 15 বিয়োগ 1 ভাগ হচ্ছে 20 কত হবে? এখানে ইনভার্স করে দিলে দেখো উপরে, তাহলে 1 এখানে 60 আসছে, তাহলে ভি সমান কত হবে? ভি সমান হবে 60 সেন্টিমিটার। এই যে, তো ভির মান পেয়ে গেলাম। তো এখন আমাদের বিবর্ধন কত হবে? বিবর্ধন এম সমান বের করতে। এম সমান কত, ভি ভাগ হচ্ছে ইউ। ভির মান কত, এই 60 ভাগ ইউ এর মান কত, ইউ এর মান হচ্ছে 20, ভাগ করলাম 3 হলো। এখন এম সমান আরো একটা সূত্র আছে, এল ড্যাশ বাই হচ্ছে এল। তো আমাদের এল ড্যাশ এর মান বের করতে হবে। এল ড্যাশ সমান কত হয়, এই এল এর সাথে এমটা গুণ হয়ে যাবে, এম ইন্টু এল ড্যাশ, এল আর কি। তো এম এর মান কত, এম এর মান হচ্ছে 3 আর এল এর মান ছিল 12, গুণ করলে কত হচ্ছে 36 সেন্টিমিটার। তো এখানে যে বলছে না যে বাঁশের যে কাঠি আছে, কাঠির বিম্বের দৈর্ঘ্য কত হবে, এই বিম্বের দৈর্ঘ্য হবে এই 36 সেন্টিমিটার। এরপরে প্রশ্নটা দেখো, এরপরে প্রশ্ন, কাঠিটি দর্পণের এমন কোন অবস্থানে স্থাপন করলে বিম্বের দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হবে না? মানে বিম্বের দৈর্ঘ্য আর লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য কি হবে, সেম হবে। আচ্ছা, তো আমরা জানি বিম্বের দৈর্ঘ্য এবং বস্তুর দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে রৈখিক বিবর্ধন কত হবে, 1 হবে। আচ্ছা, তো এখানে বস্তুর দৈর্ঘ্য সমান কত, 12 সেন্টিমিটার, আর বিম্বের দৈর্ঘ্য কত হবে, এটাও 12 সেন্টিমিটার হবে। তো এম সমান কত হবে, এম সমান হবে আই ড্যাশ বাই আই, মানে ভাগ করে 1 হয়ে যাবে। আবার আমরা এম সমান কি জানি, ভি বাই ইউ, তো ভি সমান কত হবে, এখানে ইউ হয়ে যাবে। আমরা জানি দর্পণের ক্ষেত্রে সূর্যের সূত্র 1/f সমান 1/v প্লাস 1/u। তো আমরা এখান থেকে ইয়ার বের করব, ভির ইউ এর মান বের করব, মানে ইউ কোথায় বসালে এই জিনিসটা হবে। দেখো এখানে বসালাম, ইউ সমান কত হলো, 2f হলো। তার মানে ফোকাস দূরত্ব আমরা তো গ থেকে পেয়েছি 15 সেন্টিমিটার, তাহলে ইউ সমান কত হবে, ডাবল হয়ে যাবে, যে 30 সেন্টিমিটার। আমরা যদি বাঁশের কাঠিটি দর্পণের মেরু হতে যদি 30 সেন্টিমিটার দূরে স্থাপন করলে বিম্বের দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হবে না। এই যে চিত্রে সহকারে দেখানো হয়েছে, দেখছো এই যে এখানে, দেখছো এই যে এখানে, মানে ফোকাস দূরত্বে যদি আমরা রাখি, হ্যাঁ, এই যে আলোক কেন্দ্রে আর কি, বা বক্রতার কেন্দ্রে যদি রাখি, তাহলে এখান থেকে একটা আলো এই সমান্তরালে পড়বে, সমান্তরাল পড়ে ওটা আবার প্রধান ফোকাস দিয়ে চলে যাবে এইভাবে। এখান থেকে আরো একটা আলো প্রধান ফোকাস বরাবর পড়বে, পড়ে ওটা প্রতিফলিত হয়ে চলে যাবে কোন পাশ দিয়ে, সমান্তরাল হয়ে চলে যাবে। এরা আবার এই বিন্দুতে মিলিত হলো। এই যে দৈর্ঘ্য লক্ষ্যবস্তুর আর এটা হচ্ছে বিম্বের দৈর্ঘ্য, দুটা সেম হবে এরকম। তারপর 7 নম্বর প্রশ্ন চলে যাবে। স্থির তড়িৎ থেকে এই প্রশ্নটা দেওয়া। দেখো এখানে প্রথম প্রশ্ন, তড়িৎ বিভব কাকে বলে? কোন চার্জের আশেপাশে কোনো একটা জায়গায় অসীম দূরত্ব থেকে একটি একক ধনাত্মক আধানকে চার্জকে হাজির করতে বা নিয়ে আসতে যতটুকু কাজ করতে হয় তার পরিমাপকে ওই জায়গার ইলেকট্রিক পটেনশিয়াল বা তড়িৎ বিভব বলা হয়। বজ্রপাত প্রতিরোধে উঁচু বিল্ডিং এ সুচালো
শলাকা ব্যবহার করা হয় কেন? কারণ আকাশে মেঘ জমলে ইলেকট্রন নিচে এবং পজিটিভ চার্জ উপর জমা হয়। এতে মেঘে প্রচুর চার্জ জমে বাতাসকে আয়নিত করে বজ্রপাত ঘটে। উঁচু বিল্ডিং এ সূচালো শলাকা বসালে তা মাটির সঙ্গে যুক্ত তারের মাধ্যমে বিদ্যুৎ সরাসরি মাটিতে প্রবাহিত হয়, ফলে ভবন এবং মানুষ নিরাপদ থাকে, কোনো ক্ষতি হয় না। তারপরে প্রশ্ন, এ এবং বি গোলকের ক্রিয়াশীল বলের মান বের করো। দেখো এখানে দুইটা বল দেওয়া আছে, একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এইটা। এটাকে আমরা Q1 ধরবো, এটাকে আমরা Q2 ধরি। ওকে, তাই দেখো প্রথম গোলকের চার্জ কত Q1, দ্বিতীয় গোলকের চার্জ হচ্ছে Q2। আর মধ্যবর্তী যে দূরত্ব, দেখো গোলকদের কেন্দ্রের দূরত্ব, যে কেন্দ্রের দূরত্ব এইটা হচ্ছে 10 সেন্টিমিটার, এটা হচ্ছে 50, এটা কত, এটা হচ্ছে 5, তার মানে সবগুলো যোগ করে দিতে হবে, তাহলে 65 সেন্টিমিটার। কত? 65 সেন্টিমিটার নাকি? দেখি ভালো করে, 50, ও সরি 85 তো দেওয়া আছে সরাসরি, আর কিছু লাগতেছে না। এই যে কেন্দ্রের দূরত্ব সরাসরি তো দেওয়া আছে, তাহলে আর আমাদের কোনো চিন্তা করার। দেখো এইখানে কেন্দ্রের দূরত্ব, এখান থেকে কেন্দ্রের দূরত্ব 50 সেন্টিমিটার, সেন্টিমিটারকে 100 দ্বারা ভাগ করলে মিটারে কনভার্ট হয়ে গেল। আর এইটার মান তো মুখস্থ, আমরা মধ্যবর্তী বলের যে সূত্র জানি, F সমান কত, K Q1 Q2 ভাগ R স্কয়ার। K এর মান বসিয়ে দিলাম, Q1 এর মান বসিয়ে দিলাম, Q2 এর মান বসিয়ে দিলাম, R এর মান বসিয়ে দিলাম, হিসাব করে কত হলো, এই যে এই মানটা হয়ে গেল, এত নিউটন। ওকে, এরপর দেখো ঘ নম্বর প্রশ্ন। ঘ নম্বর প্রশ্নটা হচ্ছে কি বলছে, যে কোন গোলকের মধ্যে সঞ্চিত শক্তির পরিমাণ বেশি? কোন গোলকের মধ্যে সঞ্চিত শক্তির পরিমাণ বেশি হবে, এই গোলকের মধ্যে নাকি বি গোলকের মধ্যে, সেটা আমাদের হিসাব করতে হবে। ঠিক আছে, এখন দেখো প্রথম গোলকের যে ধারকত্ব C1, তো এখানে চার্জ হচ্ছে Q1, ব্যাসার্ধ হচ্ছে R1। এখন ধারকত্ব C1 সমান কত হবে? ধারকত্ব C1 সমান সূত্র হচ্ছে দেখো K ইনটু কত, আর কে আর কি। তো এখানে আমরা মানটা বসে দিলাম। দেখো ধারকত্বের সূত্রটা মূলত এরকম, ধারকত্ব C সমান R বাই কে, এটা হচ্ছে সূত্র। সূত্র কি দেখো, R বাই কে, এটা হচ্ছে সূত্র। R ভাগ হচ্ছে কত, কে। তো R ভাগ কে যদি হয়, তো আমরা এখন মানটা বসিয়ে দেবো, কত আসে দেখি। এখানে মূলত ইনভার্স হবে। ঠিক আছে, কিভাবে দেখো, R এর মান কত, তো প্রথম গোলকের ব্যাসার্ধ 0.1, এটাকে এর মান 9 × 10⁹ দিয়ে ভাগ করব। ভাগ করলে দেখো এই মানটা আসে, যে মানটা আসে এখানে আছে মাইনাস হবে, বুঝছো, 10⁻, নিচ থেকে যদি উপরে নিয়ে যায় তাহলে সূচকের নামে 10⁻⁻ হয়ে যায়, এর জন্য আর কি। এখানেও সেম ভাবে, এখানেও C2 সমান কত হবে, R বাই কে হবে। আর এর মান এখানে 0.05, এটা 9 × 10⁹। এটাকে উপরে নিয়ে গেলাম, দেখো এটা হচ্ছে আর এর মান এটা, আর এটা হচ্ছে 10⁻⁹, গুণ করে দিলাম, এই যে মাইনাস হয়ে গেল। ঠিক আছে, এখন তাহলে কোনটার বেশি হলো কোনটার কম, কুলম্ব বল। এখন সঞ্চিত শক্তির পরিমাণ বের করতে বলছে, তাই না? সঞ্চিত শক্তির যে সূত্র আমরা জানি, E সমান হচ্ছে হাফ সি ভি স্কয়ার। এখন দেখো হাফ সি ভি স্কয়ার যদি হয়, তাহলে এখানে E সমান আমরা কিউ স্কয়ার বাই 2c লিখতে পারি। ঠিক আছে, কারণ হচ্ছে ভি সমান কিউ বাই সি। তাহলে সঞ্চিত প্রথমটার ক্ষেত্রে কত হবে, এই যে এই জায়গা মান বসিয়ে দেবে, যে এই জায়গা প্রথমটার ক্ষেত্রে চার্জ হচ্ছে কত 60, আর 2 ইনটু এই যে C1 এর মান কত, C1 এর মান বসিয়ে দিলাম, ওই যে প্রথমে আমরা বের করছি মানটা আসবে। দ্বিতীয় গোলকের ক্ষেত্রে একই রকম, এখানে দ্বিতীয় গোলকের তোমার চার্জ হচ্ছে 40, দেখো চার্জ 40, আর এটার মান আমরা একটু আগে বের তো করলাম, C2 এর মান এইটা হলো। দেখা যাচ্ছে এখানে E1 হচ্ছে বড়, তাই প্রথম গোলকের সঞ্চিত শক্তির মান বেশি হবে। পরে 8 নম্বর প্রশ্ন দেখো, এই যে 8 নম্বর প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে ডায়োড কি? ডায়োড হলো একটি ইলেকট্রিক উপাদান যা শুধুমাত্র একদিকে বিদ্যুৎ প্রবাহ হতে দেয়। হৃৎপিণ্ডের প্রকৃত অবস্থা বোঝার জন্য ইটিটি কেন দরকার? ইটিটি পরীক্ষার মাধ্যমে হৃদস্পন্দন, রক্তচাপ, ইসিজি রেকর্ড করে বোঝা যায় হৃৎপিণ্ডে রক্ত প্রবাহ স্বাভাবিক কিনা, ধমনীতে কোনো সমস্যা আছে কিনা, ভবিষ্যতে হার্ট অ্যাটাকের ঝুঁকি রয়েছে কিনা। এর জন্য হৃৎপিণ্ডের প্রকৃত অবস্থা নির্ধারণের জন্য ইটিটি দরকার হয়ে থাকে। এরপরে গ নাম্বার দেখো, গৌণকুণ্ডলীর ভোল্টেজ নির্ণয় করো। তো এখানে যেটা দেওয়া আছে দেখো, মুখ্যকুণ্ডলীর তড়িৎ বিভব মানে ভোল্টেজ, মুখ্যকুণ্ডলী গৌণকুণ্ডলী পাক সংখ্যা এবং বিভব আছে নির্ণয় করতে হবে, ভি সমান করতে হবে। তো আমরা জানি ভিএস বাই ভিপি সমান এনএস বাই এনপি। তো ভিএস সমান কত হবে, ভিপি গুণ হচ্ছে এনএস বাই এনপি। মান বসিয়ে দিলাম, কত হলো, এই যে 700 ভোল্ট হয়ে গেল। আমরা গৌণকুণ্ডলীর বিভব হচ্ছে এই 700 ভোল্ট। এরপরে ঘ নাম্বারটা দেখো, ঘ নাম্বার
ঘ নাম্বার প্রশ্নটা হচ্ছে, আচ্ছা এই যে এইগুলো আমরা কিন্তু এখান থেকে পেয়েছি, তোমরা এটাকে স্ক্রিনশট দিয়ে নিতে পারো। হ্যাঁ, এই যে গ নাম্বার যা যা লিখলাম সবকিছু দেখো এখানে এই যে দেওয়া আছে, যে মানগুলো, এই মানগুলোই লিখলাম এখানে। তা এখানে বলছে যে কলকারখানাটির পরিচালনার জন্য 1 নং উপযোগী কিনা বিশ্লেষণ করতে হবে। কলকারখানা কোনটা? এই যে এটা, একটা কলকারখানার জন্য এই আমাদের প্রয়োজন হচ্ছে 10 কিলোওয়াট মানে ক্ষমতা। তাই এই যে যে যন্ত্রটা অর্থাৎ 10 কিলোওয়াট আছে কিনা তাই দেখতে হবে। তো আমরা এই যে সূত্রটা জানি, এনএস বাই এনপি সমান মানে আইএস বাই আইপি সমান এনপি বাই এনএস, এই সূত্রটা। এখান থেকে আইএস সমান কত? আইপি ইনটু এনপি, এই যে এটা সূত্র। এখানে এই মানগুলো দেওয়া আছে, দেখো এই যে এখানে কোথায়, এই যে এখানে দেওয়া আছে, এই যে এখানে সবগুলো লিখলাম। লিখে আমরা আইএস এর মান বের করব, মানে মানটা বসিয়ে দিলাম সবকিছু। এবার দেখো এখানে আমরা এই যে আইপির মান কত? 50। তারপরে এই যে এনপির মান কত? 30। নিচে আছে এনএস এর মান কত? 100। হিসাব করলাম 15 এম্পিয়ার হবে। এখন আমরা যে ক্ষমতা সময় জানি ভিএস ইনটু আইএস, তো ভিএস এর মান আইএস এর মান হিসাব করলাম, দেখলাম যে এত হলো। এটাকে 1000 দ্বারা ভাগ করে কিলোওয়াটে চলে গেল। তো এখানে উদ্দীপকে দরকার হচ্ছে 10 কিলোওয়াট, কিন্তু আমার উৎপন্ন হচ্ছে 10 এর চেয়ে বেশি, তার মানে তো উপযোগী, কোনো সমস্যা নেই। তো আলহামদুলিল্লাহ আমরা বরিশাল বোর্ড 2025 সালের যতগুলো প্রশ্ন ছিল সৃজনশীলে, তো আমরা এখানে সমাধান করেছি। আমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দাও, আর যদি ভালো লাগে আমাদের জন্য দোয়া করো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।